আমি কিন্তু লাইভে। হ্যাঁ, দাঁড়ান, লোকজন সংযুক্ত হোক কিছু। ঠিক আছে। একটু কথা বলেন, লোকজনের কমেন্টের উত্তর দেন দু একটা। আসসালামু আলাইকুম। আচ্ছা থাকি, একটু পরে একটু আমাদের কমেন্ট করেছেন হৃদয় চন্দ্রদেব। আদাব স্যার, আদাব। বই বাজারে ছেড়ে কাজ শুরু করলে ভালো হতো। বই খুব শীঘ্রই চলে আসবে ইনশাল্লাহ, প্রসেসে রয়েছে। এখন বোধ হয় শুরু করা যায় নাকি? এখন সময় আছে। আচ্ছা, 6:30 পর্যন্ত। হৃদয় চন্দ্রদেব প্রশ্ন করেছেন, নতুন পরীক্ষা পদ্ধতিতে বিজ্ঞান থেকে প্রাইমারিতে কয়টা প্রশ্ন আসতে পারে? একটু অপেক্ষা করুন ভাই, আমরা ক্লাসের ভিতরে শুরুতে আমরা এটা আলোচনা করবো ইনশাল্লাহ। 50 জন হয়ে গেছে, শুরু করা যাবে। না, ওইটা আমারটা এখানে আপডেট রাখি। 50 জন হয়ে গেছে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।
আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন লাইভে। আমি নাহিদ আল মুন্তাকিম 41তম বিসিএস থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। এছাড়া আমার আরেকটি নতুন পরিচয় রয়েছে, আমি 44তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিসিএস ইনসেপশন 2.0 এর পক্ষ থেকে পদার্থবিজ্ঞান ক্লাসের জন্য। শুধু এখানে বিজ্ঞান ক্লাসটাই হবে এমনটা না, আমরা এই ক্লাসের ফাঁকে ফাঁকে বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করব। এই চাকরির প্রস্তুতির যে দীর্ঘ যাত্রা, যে দীর্ঘ শিক্ষণ প্রক্রিয়া, এতে বিভিন্ন শেখার পদ্ধতি সম্পর্কে আমি কিভাবে শিখেছি, কিভাবে বিভিন্ন পড়া আয়ত্ত করেছি, বিভিন্ন সাবজেক্টে ভালো করেছি, সেগুলো নিয়ে আলোচনা হবে। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং ক্লাসগুলো করবেন আশা করি মনোযোগ দিয়ে। সাউন্ডটা ক্লিয়ার মনে হচ্ছে না। বাড়ানোর উপায় আছে? চেক করতেছি। এখন কি অবস্থা একটু চেক করা যায় ভাই? সাউন্ডটা হলো হ্যাঁ, এসি শব্দটা খুব ইয়ে আসতেছে ভাই, এসিটা অফ করে দেন আপনি, সমস্যা নেই। এসি সাউন্ড সব কথা না। আপনি দুইটাই দেন দেখি, এটাও দেন দেখি, দুইটাই দেন। আচ্ছা, আপনারা আপনাদের যা জিজ্ঞাসা থাকবে আশা করি আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করতে। তবে আমি শুরুতেই একটু এগিয়ে যাই। আমরা ইনসেপশন পাবলিকেশনের পক্ষ থেকে অন্যরকম একটি প্রশ্ন বিশ্লেষণ করেছি। এখানে বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে কোথা থেকে কোশ্চেন আসে, কোন ব্যাপারগুলো পড়া খুব জরুরি, এই বিষয়গুলো আমরা হাইলাইট করার চেষ্টা করেছি। বিজ্ঞান, আপনারা জানেন যে এবার প্রাইমারি পরীক্ষায় মার্ক ডিস্ট্রিবিউশন এরকম। বাংলা 25, ইংলিশ 25, জেনারেল নলেজ, সেখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি উভয় মিলে থাকবে আমাদের 20, এবং সায়েন্স এবং ম্যাথ মিলে থাকবে 20। এই হলো 90 মার্ক। আর 10 মার্ক থাকবে আমাদের ভাইভাতে। এখন এই সায়েন্স এবং ম্যাথের 20 তে যদি 50-50 শেয়ার করা হয়, সায়েন্সে 10 এবং ম্যাথে 10, তাহলে চিন্তা করতে হবে সায়েন্স মানে কিন্তু শুধু একটা টপিক নয়। সায়েন্সের 3টা মেইন পার্ট রয়েছে, যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পাশাপাশি থাকে ভূগোল, আইসিটি। সেদিক থেকে চিন্তা করলে আমাদেরকে ধরে নিতে হবে জেনারেল সায়েন্স যেটা, সেখান থেকে হয়তো 4 থেকে 5 মার্ক, আইসিটি থেকে হয়তো আমার 3 মার্ক পেতে পারি, 8 মার্ক, আর জিওগ্রাফি থেকে আমি পেতে পারি 2 মার্ক। এখানে অনেক হিজিবিজি হয়ে যাচ্ছে, আপনারা আমার কথাগুলো শুনবেন তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন আশা করি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে বিজ্ঞানের 5 মার্ক আমরা জেনারেল সায়েন্স বা দৈনন্দিন বিজ্ঞান থেকে পাবো, আইসিটি থেকে পাবো 3 মার্ক, আর জিওগ্রাফি থেকে 2 মার্ক। এখানে পাবো বলতে যে 6 আসতে পারে, আইসিটি 2টা আসতে পারে, বা কম্পিউটার আইসিটি থেকে, এবং জিওগ্রাফি একটা আসতে পারে, এরকম নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই। তো আমরা এখানে দেখি আসলে আমরা কি দেখাতে চাচ্ছি, অন্যরকম বিজ্ঞানের প্রশ্ন বিশ্লেষণ।
ভৌত বিজ্ঞানের উন্নয়নে আইনস্টাইন এবং জুলিও কুরি, এখান থেকে দেখবেন যে একটি করে প্রশ্ন এসেছিল অতীতে। প্রশ্নটা কি ছিল দেখি। আইনস্টাইনের চিরন্তন মানে যুগ বিজয়ী যে আমাদের প্রশ্নটা ছিল, ভর শক্তি নিত্যতা সূত্র ইজিক্যাল টু এলসি স্কয়ার, সেখান থেকে প্রশ্ন এসেছিল। জুলিও কুরি ছিলেন একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, যদিও পদার্থবিজ্ঞানী বলা যেতে পারে, রাসায়নিক বলা যেতে পারে, কিন্তু একজন বিজ্ঞানী হিসেবে প্রশ্ন এসেছিল। তারপর যদি আমরা দেখি বৈজ্ঞানিক যন্ত্র এবং ব্যবহার, বৈজ্ঞানিক যন্ত্র ও ব্যবহার, এখান থেকে আসলে বিসিএস এ বলেন, প্রাইমারির শিক্ষক নিয়োগে বলেন, বা বিভিন্ন চাকরি পরীক্ষায় বলেন, অনেক সময় একটা দুইটা কোশ্চেন চলে আসে, অন্তত একটা কোশ্চেন চলে আসে। এখানে দেখেন উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম এসেছিল, মোটর গাড়ির গতি নির্ণায়কের নাম এসেছিল, সমুদ্রের গভীরতা মাপা, সূর্য এবং অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম এসেছিল। এমন ভাবে যদি দেখেন পানি মিশ্রিত দুধ পরীক্ষা যন্ত্রের নাম, এগুলো এসেছিল। পরবর্তীতে যদি দেখি বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারকের নাম, যেসব বিজ্ঞানীরা যুগে যুগে বিভিন্ন আবিষ্কারের মধ্য দিয়ে আমাদের পৃথিবীকে বর্ণিত করেছেন, রঙিন করেছেন, সুন্দর করেছেন, জীবনকে করেছেন সহজ, সেই সকল বিজ্ঞানীর বিভিন্ন আবিষ্কার, যেমন টেলিফোনের আবিষ্কারক কে? গ্রাহাম বেল। লেজার রশ্মি কে আবিষ্কার করেন? মাইম্যান। এই যে এই প্রশ্নগুলো দেখবেন বিভিন্ন সময় এসেছিল, আমরা সেগুলো অ্যানালাইসিস করেছি এবং সেই অনুযায়ী আমাদের বিজ্ঞানটাকে সাজানোর চেষ্টা করেছি। আচ্ছা, আমরা সরাসরি আমাদের বিজ্ঞান ক্লাসে প্রবেশ করি। আমরা প্রথমে দেখতে চাই পদার্থ বিজ্ঞানের ক্রম বিকাশ। পদার্থ বিজ্ঞানের ক্রম বিকাশের আদি পর্ব যেটি, সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব বিজ্ঞানী প্রথমে থেলিসকে নিয়ে। আসলে বিজ্ঞান তো একদিনে উন্নত হয়নি, বিজ্ঞান যুগে যুগে মানুষের প্রয়োজনের মাধ্যমে উন্নত হয়েছে। কথায় বলা হয় যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। কেউ পদার্থ ধরে আবিষ্কার করেনি, কেউ রসায়ন ধরে আবিষ্কার করেনি, কেউ জীববিজ্ঞান ধরে আবিষ্কার করেনি, কিংবা কেউ নোবেল পাওয়ার জন্য আবিষ্কার করেনি। মানুষের উন্নয়নের পর্বে যখনই পদে পদে প্রয়োজন এসে দেখা দিয়েছে, তখন মানুষ আবিষ্কার করেছে। যখন আগুনের প্রয়োজন, তখন মানুষ পাথরের সাথে পাথর সংঘর্ষ করেছে, আর যখন চাকার প্রয়োজন, তখন তারা কাঠ থেকে চাকা বানিয়েছে। এভাবে যুগে যুগে মানুষ ছোট ছোট ভাবে অনেক প্রয়োজনীয় জিনিস আবিষ্কার করার মাধ্যমে আজকের বিজ্ঞানের পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন। আমরা দেখি কিভাবে এই অগ্রযাত্রাগুলো হলো। প্রথমে যদি বলি বিজ্ঞানের থেলিস, প্রাচীনকালে তিনি সর্বপ্রথম সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেন। আমরা এখন সূর্যগ্রহণ অনেক উপভোগ করি, কিন্তু এটি অসাধারণ একটি প্রাকৃতিক ঘটনা। সেটা আমরা প্রথম আমাদের ভবিষ্যৎবাণী করেছিলেন থেলিস। তিনি সে সময় চৌম্বক আবিষ্কার না হলেও চৌম্বক সম্পর্কে অবগত ছিলেন, কিংবা চৌম্বকের কোনো ধর্ম থেকে তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে আমাদের চারপাশে এমন একটি পদার্থ আছে যেটা লোহা জাতীয় কোনো দ্রব্যকে আকর্ষণ করতে পারে। এবং তার সবচেয়ে যুগান্তকারী যেটা আবিষ্কার, সেটা হলো তিনি সর্বপ্রথম প্রমাণ করেন যে বৃত্তের ব্যাস বৃত্তকে সমদ্বিখণ্ডিত করে। দেখেন, আমরা এখানে জ্যামিতির একটা ব্যাপার শিখে গেলাম। বৃত্তের যে ব্যাস অর্থাৎ কেন্দ্রকে ছেদ করে বর্ধিত পার্শ্বকে স্পর্শ করে সেই ব্যাস বৃত্তকে সমান দুইটি ভাগে বিভক্ত করে ফেলে। এই কথাটা সর্বপ্রথম কে বলেছিলেন? থ্যালিস। সেটা আমরা প্রশ্নোত্তর পর্বে গিয়ে দেখবো ইনশাআল্লাহ। তারপরে আমরা আগাবো পিথাগোরাসে। পিথাগোরাসের প্রধান কাজ যেটা ছিল, সেটা জ্যামিতিতে আমরা জানি পিথাগোরাস অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। আমরা সবাই জ্যামিতিতে পিথাগোরাসের উপপাদ্য পড়েছি। জ্যামিতি ছাড়াও পিথাগোরাস কম্পমান তারের উপর মৌলিক কাজ করেছিলেন। এছাড়া পিথাগোরাস পানি, মাটি, বায়ু, আগুন সম্পর্কে মৌলিক ধারণা দেন। এগুলো খুব একটা জরুরি না। তারপর আমরা যাবো ডেমোক্রিটাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বক্তব্য, ধারণা, তিনি সর্বপ্রথম বলেন যে পদার্থ অবিভাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যেটাকে তিনি নাম দেন অ্যাটমস। এটি অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, আমাদের এটি মার্ক করতে হবে। এবং সেই অ্যাটমস থেকে আমাদের আধুনিক পরমাণু ধারণাটি উঠে এসেছে। তারপরে আসেন মহামতি অ্যারিস্টটল। তিনি মাটি, পানি, বাতাস, আগুন সবকিছু তৈরি হওয়ার মতবাদটি পোষণ করেছিলেন, যদিও পরবর্তীতে এই ধারণাগুলো আসলে বাতিল হয়ে যায়। আর্কিমিডিসের সম্পর্কে আমরা আসলে অনেক কিছুই জানি। আমরা তার প্লবতার সূত্র আবিষ্কারের একটি সুন্দর গল্প সম্পর্কে সবাই অবগত আছি। তিনি রাজামশাই তাকে দায়িত্ব দিয়েছিলেন সোনার মুকুটে খাদ আছে কিনা সেই প্রমাণ করার জন্য। তিনি একটি গোসলখানায় গোসল করার সময় তিনি কৌশল আবিষ্কার করে ফেলেছিলেন, যদি আসলে সোনার মুকুটটাকে পানিতে রাখা হয়, সেটি যে পরিমাণ পানি অপসারণ করবে, সম পরিমাণ সোনা ঠিক একই পরিমাণ পানি অপসারণ করবে। সেই ধারণা থেকেই তিনি আবিষ্কার করেছিলেন তরল পদার্থের ঊর্ধ্বমুখী বল
বা প্রবাবতার সূত্র। এতটুকু জানলে আমাদের জন্য যথেষ্ট যে আর্কিমিডিস প্রবাবতার সূত্র আবিষ্কার করেছিলেন। এবং তিনি আচ্ছা, তৎকালীন সময়ে আসলে বিজ্ঞানীরা যুদ্ধের কাজে নিয়োজিত ছিলেন। অনেক সময় অনেকেই বলেন যে লিওনার্দো ডি ভিঞ্চি সেই সময় রাজাকে সার্ভ করেছিলেন যুদ্ধের ময়দানে। তো তেমনি ভাবে আর্কিমিডিসও যুদ্ধের মাঠে গলীয় দর্পণ ব্যবহার করে সূর্যের রশ্মিকে একত্রিত করে অনেক দূরের বস্তুকে আগুন ধরিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন এবং শত্রুর সমূহ বিনাশ ঘটিয়েছিলেন। তিনি লিভার পুলি, আমরা পুলি সম্পর্কে সবাই জানি, এই গোল চাকার মতো, যেখানে কিনা আমাদের রশি দিয়ে বল প্রয়োগ করে রশির বিভিন্ন কাজ করা যায়, তিনি সেই ধারণা দিয়েছিলেন। এছাড়া আল হাজেন, আর্যভট্ট, আল খোয়ারিজমি, এনাদের গুলো আমাদের ছোট ছোট অনেক আবিষ্কার আছেন এনাদের। শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করার বিষয়টি ভারতবর্ষে আর্যভট্ট শুরু করেছিলেন। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা ভারতবর্ষের মানুষ, আমাদের পরীক্ষা অনেক সময় আসে যে শূন্যের প্রবিষ্ট ব্যবহার কে শুরু করেছিলেন? আর্যভট্ট। তাছাড়া মুসলিম একজন বিজ্ঞানী আল খোয়ারিজমি, আল জাবির আল মুকাবিলা, এই গ্রন্থের মাধ্যমে তিনি অ্যালজেব্রা বা বর্তমান যে বীজগণিত, আমাদের অনেকের পছন্দ অনেকের অপছন্দ, সেই বীজগণিতের সূচনা করেছিলেন। ইবনে আল হাইয়াম, আলোক বিজ্ঞানের স্থপতি। এটা অনেক কোশ্চেন আসতে পারে, আলোক বিজ্ঞানের স্থপতি কাকে বলা হয়? এটা আমাদের উত্তর হবে ইবনে আল হাইয়াম। আচ্ছা, আমি যদি আপনাদের একটা প্রশ্ন করি, আসলে বিজ্ঞান কি? আমরা তো বিজ্ঞানের একটা অংশ নিয়ে পড়াশোনা করছি, আসলে বিজ্ঞানটা কি? বিজ্ঞান হলো সূক্ষ্ম পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা এবং রিজনিং, যেটাকে বলে যুক্তি তর্কের মাধ্যমে বিশ্লেষণ এবং পরবর্তীতে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। এই যে একটা বিজ্ঞানের মেথড, সেই মেথডটা সম্পর্কে খুব প্রিসাইজ ধারণা দিয়েছিলেন আমাদের রজার বেকন। উনি বৈজ্ঞানিক মূলক পরীক্ষা পদ্ধতির প্রবক্তা। কোন বৈজ্ঞানিক সিদ্ধান্ত গ্রহণের আগে বা ফলাফল পাওয়ার আগে যে একটা বৈজ্ঞানিক পরীক্ষার মধ্য দিয়ে, ওয়েস্টেজের মধ্য দিয়ে যাওয়া উচিত, সেই কথাটা আমাদের তুলে ধরেছিলেন রজার বেকন। আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলতে চাই। আমি তো শুরুতে দেখালাম যে প্রাইমারি পরীক্ষাতে আমাদের যেহেতু মূল লক্ষ্য, এখানে আসলে বিজ্ঞানের থেকে খুব কম মার্ক থাকবে, 5 মার্ক, 6 মার্ক, 7 মার্ক বা সর্বোচ্চ 8 মার্ক, তার বেশি না। সেখানে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, খাদ্য পুষ্টি, আইসিটি সবকিছু মিলে থাকবে। সেজন্য আমরা কিন্তু আসলে খুব দ্রুত আগাবো। আমাদের আবার অনেক কিছু স্কিপ করেও যেতে হবে। এই জন্য আসলে এত কম মার্কের জন্য আমরা হয়তো বিসিএস লেভেলের অত ভাস্ট এলাবোরেটিভ প্রিপারেশন নেব না। সেই ব্যাপারটা আপনাদের কাছে মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা আরেকটু আগাবো। তার আগে ভাস্করাচার্যকে দেখিনি। ভাস্করাচার্যের সময় ছিল যথাসম্ভব 600 খ্রিস্টাব্দ। 600 খ্রিস্টাব্দের সময়কালে উনি পৃথিবীর ব্যাস নির্ভুলভাবে নির্ণয় করেছেন। আমি অনেক চাকরির পরীক্ষায় দেখেছি, অনেক মডেল টেস্টে দেখেছি এই কোশ্চেনটা। পৃথিবীর ব্যাস সর্বপ্রথম নির্ভুলভাবে নিরূপণ করেছিলেন কে? উত্তর হবে ভাস্করাচার্য। এর পাশাপাশি গাণিতিক ধারণাটাই বদলে দেওয়ার একটা ধারণা সৃষ্টি করেছিলেন, সেটা হলো পাই এর হিসাব করা। আমাদের এই ভাস্করাচার্য, এই উপমহাদেশের রত্ন, ভাস্করাচার্য পাই এর মান হিসাব করেন এবং এটা দিয়ে ক্যালকুলেশনের ইনিশিয়েশন করেন এবং উনি পায়ের মান হিসাবে 22/7, 22কে 7 দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেটাকে পায়ের মান হিসেবে প্রচার করেন। আমি অবশ্যই বলবো যে এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। প্রাথমিকের পরীক্ষায় না পান, অন্য পরীক্ষায় অবশ্যই পেয়ে যাবেন। আমি একটু পরবর্তী বিজ্ঞানের দিকে আগে, আপনাদের কোনো মতামত থাকলে দয়া করে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। হ্যাঁ, কমেন্টে রিপ্লাই দিতে হবে। আচ্ছা, আমার খুব পছন্দের ভাই রিয়াজ ভাই কমেন্ট করেছেন। নাহিদ ভাই কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এখন একজন বিজ্ঞানী কথা বলবো যিনি আসলে প্রাকৃতিক বিভিন্ন জীব, বস্তু বা প্রাকৃতিক বিভিন্ন শক্তি খুব ক্লোজলি মনিটরিং করতেন। উনি আসলে সরাসরি আবিষ্কার করেছে আমার মনে হয় উনি প্রকৃতির মাঝে আবিষ্কার খুঁজে নিতেন। ইনি হলেন লিওনার্দো ডি ভিঞ্চি। ইনি পাখির ওড়ার গতি পর্যবেক্ষণ করতেন। পাখি যে উড়তো ডানা মেলে, সেই অবস্থায় পাখিকে পর্যবেক্ষণ করতেন। সেই ওড়ার মডেলটি পর্যবেক্ষণ করে উনি একটি উড়োজাহাজের মডেল আবিষ্কার করেন। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে আমেরিকান বোম্বার B2 এর ডিজাইন এক্স্যাক্টলি একটা পাখির মতো, একদম হুবহু পাখির মতো। B2 উড়ে গেলে B2 বুকের অংশটা যেরকম দেখা যায়, একটা পাখির বুকও ঠিক এরকমই দেখা যায়। এরপর আসি
কঠিন পরিস্থিতির শিকার হওয়া আমাদের বিজ্ঞানী কোপারনিকাসের কথা। কোপারনিকাস 1543 সালে তার একটি বইয়ে সূর্যকেন্দ্রিক সৌরজগতের মডেলের কথা ব্যাখ্যা করেন। তার মানে কি 1543-এর আগে কি সবাই বিশ্বাস করতো সূর্য সৌরজগতের কেন্দ্রে নয়? আসলেই তাই। সে সময় বিভিন্ন চার্চ, পুরোহিত বিভিন্ন জায়গাতে ধর্মের সুবিধার জন্য বিভিন্ন ধর্মযাজকরা তাদের মন করা মতবাদ ব্যাখ্যা করতেন। আমরা যেমন শুনেছি যে একটি বিশাল কচ্ছপ রয়েছে, কচ্ছপের চার প্রান্তে চারটি হাতি, সেই হাতির পিঠে একটি থালার মতো পৃথিবী, এরকম অনেক মতবাদ ছিল। কিন্তু আমাদের যে কোপারনিকাস, ইনি তার একটা বইয়ে প্রথম বলেন যে এই সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য এবং গ্রহগুলো রয়েছে তার চারপাশে। এই জন্য তাকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির শিকার হতে হয়েছে এবং ধর্মযাজকদের কাছ থেকে বিভিন্ন নিপীড়নের শিকার হতে হয়েছে। এবং কোপারনিকাসের সমসাময়িক কাছাকাছি সময়ে গ্যালিলিও ছিলেন। গ্যালিলিও কোপারনিকাসের মতবাদটাকে সামনে তুলে নিয়ে আসেন এবং এজন্য গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞানের একটা দিক একদম সামগ্রিক পরিবর্তন এনেছিলেন এই কোপারনিকাস এবং গ্যালিলিও। কোপারনিকাস যে মতবাদ প্রকাশ করেছিলেন সেটিকে স্থাপিত করেছিলেন গ্যালিলিও। এবং এনারা আসলে সে সময় ধর্মযাজকদের প্রচন্ড রোষানলে পড়েছিলেন সে সময়। যেমন আমাদের গ্যালিলিও গৃহবন্দী হয়ে জীবন কাটাতেন, এগুলো না জানলেও আপনাদের চলবে। আমরা এতটুকু জানি যে কোপারনিকাস সূর্য কেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দেন এবং আমাদের গ্যালিলিও পরন্ত বস্তুর সূত্র প্রদান করেন। আমি দুটো মার্ক করে দিচ্ছি। আমার মনে হয় এই দুটি কথা এখানে খুব জরুরি। কোপারনিকাস সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দেন আর গ্যালিলিও পরন্ত বস্তুর সূত্র প্রদান করেন। এবং তার পরবর্তী সময়ে এসে আমাদের কেপলার, জন কেপলার গ্রহদের প্রচলিত যে আমার আগে চিন্তা করা হতো সেই সমসাময়িক সময় এটা সূর্যের চারপাশে বৃত্তাকার পথে গ্রহ রয়েছে, বৃত্তাকার পথে গ্রহগুলো ঘূর্ণায়মান রয়েছে, কিন্তু জন কেপলার এসে সেটাকে পরিবর্তন করে গ্রহের প্রদক্ষিণ পথ উপবৃত্তাকার। তাহলে গ্রহের উপবৃত্তাকার পথের ধারণা কে দেন? কেপলার। এরপর চলে আসি আমাদের সকলের পরিচিত, সকলের পছন্দের স্যার আইজাক নিউটন। তিনি, আমরা সরাসরি তার অবদানের দিকে চলে যাই। যে নিউটন বলবিদ্যার তিনটি এবং মহাকর্ষ বলের সূত্র প্রকাশ করেন। তাহলে আপাতত চোখে আমরা চারটা খুব জরুরি সূত্র দেখতে পাচ্ছি। বলবিদ্যার তিনটি সূত্র, মহাকর্ষ বলের সূত্র, এগুলো প্রকাশ করেন। এছাড়া কি করেন? গতিবিদ্যার ভিত্তি প্রতিষ্ঠা করে দেন। আরো একটি পাইলাম আমরা। এবং সে সময় লিবনিজ, মোস্ট প্রবাবলি পর্তুগিজ ভদ্রলোক, লিবনিজের সাথে গণিতের একটি শাখা ক্যালকুলাস আবিষ্কার করেন। আমরা কম্পিউটারের আবিষ্কারের যদি ইতিহাস পড়তে যাই তখন আমরা সেখানে লিবনিজের ক্যালকুলেটরের আমরা সেখানে অবদান দেখতে পাই। সেই লিবনিজ নিউটনের সাথে যৌথভাবে কাজ করেছিলেন ক্যালকুলাসের শাখা প্রতিষ্ঠায়। আধুনিক পদার্থবিজ্ঞান, আমরা আসলে আদি পর্ব দেখলাম, মধ্য সময়টা দেখলাম বা মধ্যযুগ দেখলাম, এখন আধুনিক পদার্থবিজ্ঞানে চলে আসি। সে সময় তো বিজ্ঞান আসলে স্ক্যাটার্ড। এই স্ক্যাটার্ড বিজ্ঞানের আসলে গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার হলো পরমাণু মডেল, পরমাণুর ধারণা, অণু, পরমাণু, মৌল, যৌগ, এগুলোর ধারণা। এই ধারণাগুলো গুছিয়ে আসার ফলে বিজ্ঞানের ধারণাটা আসলে সামগ্রিকভাবে বদলাই গেল। কিভাবে? দেখেন, 1803 সালে জন ডাল্টন পারমাণবিক তত্ত্ব দিয়েছিলেন। এরা আসলে এই যে 1803 সালের আগে পদার্থের গঠন নিয়ে বিভিন্ন ধারণা ছিল। অনেকে বলতো আগুন, পানি, বাতাস এগুলো মৌলিক পদার্থ। অনেকে বলতো পদার্থকে যত খুশি শেষ পর্যন্ত ভাগ করা যাবে, আবার বলতো ভাগ করা যাবে না। এই যে ধারণাগুলো ছিল সেগুলোকে চেঞ্জ করে দিলেন আমাদের জন ডাল্টন 1803 সালে পারমাণবিক তত্ত্ব প্রতিষ্ঠা করে। তিনি কি বললেন? প্রথমে বললেন পরমাণু অবিভাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ, অবিভাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত, যেটার নাম হলো পরমাণু। 2 নম্বরে বললেন যে একই পদার্থের পরমাণুগুলো দেখতে গাঠনিকভাবে, আকৃতিগতভাবে একই রকম। 3 নম্বর হলো বিভিন্ন পদার্থের পরমাণু ভিন্ন ভিন্ন রকম। 4 নম্বরে কি বললেন? পদার্থের পরমাণুগুলো বিভিন্ন অনুপাতে যুক্ত হয়ে
বিভিন্ন যৌগ গঠন করে বা নতুন পদার্থ গঠন করে। এবং 5 নম্বরে কি বললেন, পরমাণু সৃষ্টি বা ধ্বংস নেই, শুধু তারা বিভিন্ন অনুপাতে যুক্ত হয়ে নতুন পদার্থ সৃষ্টি করে। এই যে যুগান্তকারী যে ধারণা ছিলেন, লাইভটা আমরা ক্লোজ করে দিয়ে আবার নতুন করে যুক্ত হবো আর কি। একটু বলে দেন, কারণ হলো সাউন্ডটা এখনো ক্লিয়ার হয়নি আর কি। একটু বলে দেন আপনি। আচ্ছা, আমরা লাইভটা আপাতত খুব স্বল্প সময়ের জন্য ক্লোজ করবো। আপনারা যারা আছেন তারা আবার জয়েন করবেন। আমরা শুধু অডিও যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা সলভ করার জন্য একটু পজ দিব।